প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা 2025 অর্থবর্ষে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের মডেল কম অ্যাপ্লিকেশনের নতুন প্র্যাকটিস সেট আলোচনা করতে চলেছি, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর পাশাপাশি বড় অর্থাৎ লং টাইপ কোশ্চেনগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেমন তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে ফুল স্যাটারটা কীভাবে তৈরি করবে, অর্থাৎ দুটি হাফ স্যাটার ব্যবহার করে একটি ফুল স্যাটার কীভাবে তৈরি করা যায় তা দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর পাশাপাশি তোমরা জানো এখনও পর্যন্ত এবিটি টেস্টের ভিডিওগুলো এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে এবিটি টেস্টের সমস্ত পার্টগুলি তোমরা এক করে দেখে নিতে পারো। তাই ভিডিও কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করতে চলেছি, যেখানে তোমরা সবাই জানো যে 21টা এমসিকিউতে থাকে, তো তোমাদের 21টা করতে হবে। তো এর আগে অনেকগুলো ভিডিওতে আমি কিন্তু অনেকগুলো সেট আলোচনা করেছি, তোমরা কিন্তু আগে ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং অনেকগুলো এবিডি টেস্ট পেপারের মধ্যে আলোচনা করে দিয়েছি এমসি কোশ্চেন কীভাবে হতে পারে, এবং গুরুত্বপূর্ণ এমসি কোশ্চেন হিসেবে অনেকগুলো ভিডিও তৈরি করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখানে প্রথম কোশ্চেন কী হচ্ছে দেখো, যে ইনভার্টার গেট কোনটি? ইনভার্টার গেট হলো, সঠিক উত্তর হবে অপশান বি, নট গেট। পরে রয়েছে সমস্ত ধরনের ডিজিটাল সিস্টেম গঠন করা যায় কী মাধ্যমে? সঠিক উত্তর হবে সবকটি। তো অপশানগুলো কী রয়েছে এখানে? দুটি লজিক গেট দ্বারা, তিনটি লজিক গেট দ্বারা এবং চারটি লজিক গেট দ্বারা। সঠিক উত্তর কী হবে? সবকটি হবে এখানে সঠিক উত্তর। পরে রয়েছে মার্কিউ ট্যাগ ব্যবহৃত বিহেভিয়ার অ্যাট্রিবিউটের প্রকারভেদ কয়টি? অর্থাৎ মার্কিউ বিহেভিয়ারে কতগুলো অ্যাট্রিবিউট রয়েছে? সঠিক উত্তর হবে তিনটি, অর্থাৎ স্ক্রল, অল্টারনেট এবং স্লাইড। এখানে সঠিক উত্তর কী হবে? সবকটি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আইপি অ্যাড্রেস কত বিটের হয়? সঠিক উত্তর হবে অপশান সি, 32 বিটের হয়। পরে রয়েছে হাইপার টেক্সট শান্ত করার জন্য কোন প্রোটোকল ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, এইচটিটিপি। পরবর্তী কোশ্চেন হলো এসডিএল এর সম্পূর্ণ নাম কি? এসডিএল এর সম্পূর্ণ নাম হলো স্টোরেজ ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। সবসময় তোমরা কিন্তু যখন এরকম টাইপের কোশ্চেন আসবে তোমরা কিন্তু ভালো করে স্পেলিং দেখে দাগ দেবে, ঠিক আছে? পরে রয়েছে পরবর্তী কোশ্চেন হলো ক্যাসকেডিং ডিলেট এবং ক্যাসকেডিং আপডেট পদ্ধতি দুটি যুক্ত ড্যাশ কনস্ট্যান্টস সঙ্গে যুক্ত। সঠিক উত্তর কী হবে? অপশান সি, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি হলো সঠিক উত্তর। পরে হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট একটি ড্যাশ অপারেশন। কার্টেসিয়ান প্রোডাক্ট হলো এক ধরনের বাইনারি অপারেশন। পরে রয়েছে এমএস এক্সেলে অটো ফিল এর বৈশিষ্ট্য কী? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কোনো ক্রমিক ডাটার এ ক্রমকে বর্ধিত করা। পরবর্তী কোশ্চেন হলো ইন্টারনেটের দূরবর্তী সাইট থেকে ডকুমেন্ট খোঁজার জন্য ব্যবহৃত হয় কোনটি? সঠিক উত্তর ব্যবহার করা হবে অপশান সি, টেলনেট। এমএস এক্সেসে রিপোর্ট হলো একটি ড্যাশ, রিপোর্ট হলো একটি অবজেক্ট। নিম্নত কোন গেটটি নিজের ইনপুট যুগ্ম সংখ্যক 1 আছে কিনা শনাক্ত করতে পারে? সঠিক উত্তর কী হবে? অপশান বি, এক্স নর গেট। এবং পরবর্তী কোশ্চেন হলো মিনিমাল সুপার কি কাকে বলা হয়? মিনিমাল সুপারকে বলা হয় অপশান এ, ক্যান্ডিডেট কিকে। পরবর্তী কোশ্চেন হলো নর গেটের নিচের কোনটি কমপ্লিমেন্ট? সঠিক উত্তর হবে এখানে অপশান বি, অর গেট। এখানে ন্যান গেট হবে না, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন হলো ইউআরএল এর সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তর হবে অপশান এ, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, অপশান এ। পরবর্তী কোশ্চেন হচ্ছে এমএস এক্সেলে সেল রেফারেন্স সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশান বি, 3টি। এমএস এক্সেসে যে সমস্ত কাজ পুনরাবৃত্তি করা হয় তাদেরকে সংখ্যাকে কী বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ম্যাক্রো। পরবর্তী কোশ্চেন হলো নাও ফাংশন কি? নাও ফাংশন হলো শুধুমাত্র বর্তমান তারিখ ও সময় দেখায়, অপশান সি। পরবর্তী কোশ্চেন হলো এমএস এক্সেসে ডিফল্ট ডেটা টাইপ নিচের কোনটি? সঠিক উত্তর হলো অপশান বি, টেক্সট। নিচের কোন মিডিয়ার মধ্যে দিয়ে ডেটা আলো সংকেতভাবে প্রবাহিত হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ফাইবার অপটিক্যাল কেবল। এবং পরবর্তী কোশ্চেন হলো ডেটাবেসের ইউজার কি? সঠিক উত্তর এখানে অপশান কোনোটাই নয়। এখানে অপশান হচ্ছে ডিবিএ, ডিসি এবং আর্কিটেকচার প্রোগ্রামিং। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটাই নয়। পরবর্তী যে যতগুলো এসি কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেনের উত্তর আমি তোমাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এসিকিউ কোশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো হতে পারে, তো এখানে কিছু কমন কোশ্চেন আমি দিয়েছি। যেমন 1 নম্বরে রয়েছে হাফ এডারে লজিক সার্কিট অঙ্কন করো। তো এখানে উত্তরটা দেওয়া আছে, তোমরা এখান থেকে করতে দিতে পারো, অথবা বই কিন্তু দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। তো হাফ এডারে একটা এক্সো গেট ব্যবহার করা হয় এবং একটি অ্যান্ড গেট ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন হলো ব্যান্ডউইথ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ব্যান্ডউইথ কি পরীক্ষাতে আসতে পারে তোমাদের। ব্যান্ডউইথ হলো একটা তথ্য প্রেরণের মাধ্যমে সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ব্যান্ডউইথ, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন হলো ইউডিপি কি? ইউডিপি পুরো নাম হলো ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো এই প্রোটোকলের মাধ্যমে আইপি অ্যাড্রেসের সঙ্গে পোর্ট নম্বর যুক্ত করা যায়
যা ব্যবহারকারীর বিভিন্ন অনুরোধকে আলাদা করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে রাউটার কি। তো রাউটার হলো এমন একটি দক্ষ নেটওয়ার্ক যন্ত্রাংশ যার মাধ্যমে একাধিক নেটওয়ার্ক ডেটা প্যাকেট পাঠানো হলে গ্রাহকের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস খুঁজে বের করে নির্দিষ্ট গ্রাহককে বা ঠিকানাতে তথ্য প্রেরণ করতে পারে। পরবর্তী কোশ্চেন রয়েছে HTML এর স্মল ট্যাগের কাজ কি। তো HTML এর স্মল ট্যাগের কাজ হলো টেক্সটকে সাধারণত ছোট আকারে প্রকাশ করতে ব্যবহার করা হয় স্মল ট্যাগ। আইভিতে রয়েছে ম্যাক এবং HTTPর পুরো নাম কি। ম্যাকের পুরো নাম হলো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এবং HTTP পুরো নাম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। পরের কোশ্চেন ছিল HTML এ কমেন্ট ট্যাগ ব্যবহার করা হয় কি জন্য। তো HTML কমেন্ট ট্যাগ ব্যবহার করা হয় HTML এর সোর্স কোডে কমেন্ট লেখার জন্য, যা সোর্স কোডটির কাজ এক্সপ্লেন করে এবং পরবর্তী সময়ে সোর্স কোডটি এডিট করার জন্য এটি রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়। এবং অথবা থেকে ছিল HTML এ কন্টেনার ট্যাগের কাজ কি। কন্টেনার ট্যাগ কি, যেটাকে শুরু আছে এবং শেষ আছে তাকে বলা হয় কন্টেনার ট্যাগ। এটা উদাহরণ দিতে পারো, তাতেই হবে। পরবর্তী কোশ্চেন রয়েছে MS Access এ লক আপ উইজার্ড টাইপ বলতে কি বোঝো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ভেবে কোশ্চেন বললেই চলে। তো MS Access এ ডেটাবেসে কোনো টেবিলের নির্দিষ্ট ফিল্ডে কোনো টেবিল থেকে তথ্য এনে ওই ফিল্ডে প্রবেশ করানোর জন্য লক আপ উইজার্ড ডেটা টাইপ ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন হলো ন্যাচারাল জয়েন কাকে বলে। তো ন্যাচারাল জয়েন কি না, দুটি রিলেশনশিপের মধ্যে একই মানের বা নামের অ্যাট্রিবিউট থাকলে ন্যাচারাল জয়েন করা সম্ভব। পরবর্তী কোশ্চেন রয়েছে MS Access এ শো টেবিল ডায়লগ বক্স কি। অর্থাৎ শো টেবিল ডায়লগ বক্স হলো কোনো রিলেশনশিপে উইন্ডোতে টেবিলে অ্যাড করা অ্যালো করতে ব্যবহার করা হয়। এবং পরবর্তী কোশ্চেন রয়েছে ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করো। তো এরকম কোশ্চেন অলরেডি এদের মধ্যে পরীক্ষাতে একটা পড়বে। তো এখানে ন্যান্ড থেকে অর দিয়েছে, অনেক সময় ন্যান্ড থেকে অ্যান্ড হতে পারে এবং নর থেকে অ্যান্ড এবং নর থেকে অর হতে পারে। ঠিক আছে, তো এখানে কোশ্চেন উত্তরটা দেওয়া আছে, এটা দেখতে পারো, অথবা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, বই থেকে তোমরা দেখে নিতে পারো। এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি। তো এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে। পরে রয়েছে IXC কি হচ্ছে দেখো, যে 4x1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো। তো 4x1 মানে কি, 4টা ইনপুট হচ্ছে আর একটা মাত্র আউটপুট হচ্ছে, যেখানে সেকশনাল কটা দুটো রয়েছে। পরবর্তী কোশ্চেন হলো মাল্টিপ্লেক্স থেকে ডাটা সেক্টর বলা হয় কেন, অথবা ডাটা সেক্টর কাকে বলা হয়। সঠিক উত্তর কী হবে, মাল্টিপ্লেক্সে ডাটা সেক্টর বলা হয় কারণ মাল্টিপ্লেক্সের 2n সংখ্যক ইনপুট লাইনকে n সংখ্যক সিলেকশন লাইনের মাধ্যমে সিলেকশনের মধ্যে একটি মাত্র আউটপুট লাইন থাকে বা পাঠানো যেতে পারে, এই জন্য এটাকে ডাটা সিলেক্টর বলা হয়। পরবর্তী কোশ্চেন রয়েছে স্টার্ট টপোলজি দুটি বৈশিষ্ট্য লেখো। দুটো এখানে আগে করে দেওয়া আছে, তোমরা কিন্তু ভালো করে পড়ে নেবে এবং বইয়ের মধ্যে দেওয়া আছে, সেখানে তোমরা ভালো করে পড়ে নিতে পারো। পরে রয়েছে ম্যান এর একটি সুবিধা একটি অসুবিধা। তো এখানে দুটোই দেওয়া আছে, একটি সুবিধা দেওয়া আছে এবং একটি অসুবিধাও এখানে দেওয়া আছে। তো ল্যান অপেক্ষা ম্যান নেটওয়ার্কে তথ্য প্রেরণের পরিচিত অপেক্ষাকৃত বেশি, এবং অসুবিধা কী রয়েছে, ম্যান সিস্টেমে স্থাপনের খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। পরবর্তী কোশ্চেন হলো ইমেলের সুবিধা কী। তো ইমেলে এখানে দুটি সুবিধা দেওয়া আছে, A এবং B। তো ইমেলের সুবিধা দুটি এখানে এক করে দিয়েছি, এমনি তোমরা ভালো করে পড়ে নেবে। তো খুবই কম খরচে ইমেলের মাধ্যমে বিশ্বের যে কোনো প্রান্তে তথ্য পাঠানো যেতে পারে এবং গ্রাহক বা প্রেরক যে কোনো স্থান থেকেই তাকে পাঠানো চিঠিতে বা তথ্য ডেটা পাঠাতে পড়তে পারে এবং সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হলো URL এর গঠন। তো এরকম কোশ্চেন কিন্তু পড়তেই পারে অনেক ক্ষেত্রে, তবে এখানে একটু ভুল দেওয়া আছে, আমি তোমাদেরকে কারেকশন করে বলে দিচ্ছি। তো এখানে সঠিক উত্তর হিসেবে তোমরা প্রথমে এটা কিন্তু লিখবে, প্রথমে এটা উদাহরণ এই পর্যন্ত লিখবে। লেখার পরে প্রথমেটা অলরেডি ঠিকই আছে, প্রোটোকল নেম, কোনো সমস্যা নেই। www হলো সার্ভার নেম, ঠিক আছে। ইউটিউবটা হলো এখানে ডোমেন নেম এবং .comটা হলো টপ লেভেল ডোমেন। এইভাবে কিন্তু তোমরা পরীক্ষাতে লিখবে যদি পড়ে। পরবর্তীতে রয়েছে ফন্টে কয়টি অ্যাট্রিবিউট কী কী, অর্থাৎ ফন্টে দুটো অ্যাট্রিবিউটের নাম লেখো। তো এখানে দুটো অ্যাট্রিবিউট দেওয়া আছে, একটা আছে ফেস এবং একটা আছে কালার। ঠিক আছে, ফন্টের এখানে দুটো অ্যাট্রিবিউটের নাম বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। তো ফন্টের মোট 3টা অ্যাট্রিবিউট, ফন্ট ফেস, ফন্ট সাইজ, ফন্ট কালার। পরবর্তী হচ্ছে সেন্টার, অর্থাৎ HTML এ কোনো লেখাকে মাঝখানে কীভাবে রাখবো আমরা, তার জন্য ব্যবহার করা হবে সেন্টার। ডেটা টেক্সট লিখবে, লেখার পরে সেন্টার শেষ করে দেবে। পরবর্তী কোশ্চেন ফায়ারওয়াল কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা বললেই চলে। ফায়ারওয়াল হলো এমন একটি ধরনের নিয়মনীতি বা রুলস যার মাধ্যমে কম্পিউটার সিস্টেমে তথ্য বা ডেটা আদান প্রদান নিয়ন্ত্রণ করা যায় এবং প্রয়োজনে ডেটা বা তথ্যগুলিকে ফিল্টার করা বা ছেঁকে নেওয়া যেতে পারে। পরবর্তী কোশ্চেন হলো প্রাইমারি কি কাকে বলে। প্রাইমারি কি, তো একাধিক ক্যান্ডিডেট কির মধ্যে ডেটাবেস ডিজাইনাররা যেটিকে টেবিলে রেকর্ডগুলি শনাক্তকরণের জন্য নির্বাচন করেন সেটিকে আমরা প্রাইমারি কি বলতে পারি। এবং পরবর্তী কোশ্চেন রয়েছে ইফ ফাংশনের সিনট্যাক্সটি লেখো। এখানে স্পষ্টত এখানে দেওয়াই আছে, তোমরা এটা লিখবে সমান ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু ভ্যালু ইফ ফলস। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমরা লিখতে হবে তোমাদের। পরবর্তী কোশ্চেন হচ্ছে MS এক্সেলে দুটি চার্টের নাম লেখো। একটি রয়েছে, একটা হচ্ছে পাই চার্ট আর একটা রয়েছে
লাইন চার্ট। তো ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে স্যার ফুল সাবস্ট্রাকটা কীভাবে করবো, সেটাই আজকে আমি তোমাদেরকে জানাবো। তো সাবস্ট্রাকটা থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে আমি এখানে দিয়েছি। দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে ট্রুথ টেবিলের সাহায্যে ফুল সাবস্ট্রাকটার কথা সার্কিটের সাম এবং ক্যারি লজিক এক্সপ্রেশনটি ডিরাইভ করো এবং সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করো, অথবা দুটি হাফ সাবস্ট্রাকটার ব্যবহার করে একটি ফুল সাবস্ট্রাকটারের লজিক সার্কিটটি অঙ্কন করো। তো এই দুটো কোশ্চেনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কারণ দুটো কোশ্চেনের উত্তর একই। তো ঘাবড়ে যাওয়ার কোনো রকম প্রশ্ন এখানে নেই, এটা তোমরা প্রথমে বলে রাখি। তো আজকে আমি তোমাদের ভিডিওতে এই ফুল সাবস্ট্রাকটা কীভাবে তোমরা তৈরি করবে তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো, এবং এই দুটো সাবস্ট্রাকটার এই যে হাফ সাবস্ট্রাকটার দুটো ব্যবহার করে কীভাবে একটা ফুল সাবস্ট্রাকটার পেলাম তা কিন্তু আজকে তোমাদেরকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো, এবং এই দুটো কোর্সের মধ্যে পার্থক্য কেন নেই সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলে দিচ্ছি। তো এটা কীভাবে তৈরি করবে তার জন্য তোমাদের প্রথমে করতে হবে ব্লক ডায়াগ্রাম। তা ব্লক ডায়াগ্রাম করার জন্য প্রথমে তোমাদের করতে হবে একটি বক্স, করার পর ভেতরে লিখবে ফুল সাবস্ট্রাকটার বলে, এবং যেহেতু এটা ফুল সাবস্ট্রাকটার তার জন্য তোমাদের মনে রাখতে হবে যে তিনটা এখানে ইনপুট থাকবে, এক্স, ওয়াই এবং বিআই। বিআই মানে হচ্ছে বড় ইন, সাইডে লিখে রাখবে, এবং আর রয়েছে ডিফারেন্স এবং বড় আউট, অর্থাৎ ডিফারেন্সকে ডিএসএ লিখতে পারো এবং বড় আউটকে তোমরা বিও হিসেবে লিখতে পারো, এবং নিচে লিখবে ব্লক ডায়াগ্রাম বলে। এটা হলো ব্লক ডায়াগ্রাম, কমপ্লিট হয়ে গেল। এবার হবে আমাদের ট্রুথ টেবিল। পরে রয়েছে দেখো ট্রুথ টেবিল। তো ট্রুথ টেবিল করার আগে তোমাদের মনে রাখতে হবে সব কিছু লিখে লিখে করবে তোমরা। তো এখানে প্রথমে লিখবে ট্রুথ টেবিল, করার পর এখানে লিখবে ইনপুট এবং এখানে লিখবে আউটপুট। তো ইনপুটে কী কী ছিল, এক্স, ওয়াই, বিআই মানে বড় ইন, এবং পরে রয়েছে ডিফারেন্স এবং পরে রয়েছে বিও অর্থাৎ বড় আউট। তো যেভাবে আছে এভাবেই তোমরা কিন্তু লিখবে, কোনো রকম পরিবর্তন করবে না। করার পর আমাদেরকে প্রথমে এই ইনপুটের প্রত্যেকটা এক্সপ্রেশন আমাদের প্রথমে এক করে লিখতে হবে, অর্থাৎ 0, 1 কীভাবে লিখে পড়েছি দেখো। তো এখানে দেখো 0, 0-এর পরে 1, 10, 11, 100, 101, 110, 111, মোট কিন্তু 8টা ঘর হবে এখানে। তো লেখার নিয়ম তোমাদের বলে দিলাম, 0, 1, 10, 11, 100, 110, 101, 110, 111, অর্থাৎ 0 থেকে 1000-এর মধ্যে শুধুমাত্র বাইনারি সংখ্যাগুলো এখানে নেওয়া হয়েছে। তো এইভাবে বসাবে কীভাবে, এর জন্য একটা সূত্র রয়েছে, সূত্রটা আমি তোমাদের প্রথমে এখানে বলে দিচ্ছি। সূত্র, তাহলে আমাদের প্রথমে জানতে হবে 0 থেকে 0 বিয়োগ করলে কী হচ্ছে, 0, 0, ঠিক আছে। এরপরে রয়েছে 1 থেকে 0 গেলে কী হচ্ছে, 0, 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, 0, এবং 0 থেকে 1 বিয়োগ করলে হবে 1, 1। তো এগুলোতে এমন কিছু ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এটাই যে 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 1। তো এটাকে প্রথমে আমরা কীভাবে লিখব, এটা হচ্ছে ডিফারেন্স আর এটা হচ্ছে বড় আউট, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে রয়েছে দেখো বড় আউট ডিফারেন্স রয়েছে, কিন্তু এখানে রয়েছে ডিফারেন্স বড়, অর্থাৎ উল্টো রয়েছে, মানে এখানে যে মানগুলো আমরা পাবো সেগুলোকে আমরা এখানে যে পাবো এখানে উল্টো করে লিখব, অর্থাৎ এখানে যদি 1-এর সঙ্গে 0 বিয়োগ করলে যদি 0, 1 হয় তাহলে এখানে লেখা হবে 1, 0, ঠিক আছে। এক এক করে বলে দিচ্ছি, এক করে দেখে নাও। তাহলে প্রথমে এখানে হচ্ছে দেখো 0, 0 রয়েছে, সবগুলো 0 রয়েছে, এই জন্য এখানে 0, 0 বসিয়ে দিলাম, ঠিক আছে। পরে হচ্ছে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 1, 1, আমি এখানে 1, 1 বসিয়ে দিলাম, যেহেতু উল্টো করে লিখলেও একই আসছে। পরে রয়েছে 0 থেকে 1 বিয়োগ করো, প্রথম স্টেপ 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 1, 1, আর 1, 1 থেকে 0 বিয়োগ করলে সে 11ই হচ্ছে, অর্থাৎ আমি এখানে 11 বসিয়ে দিলাম, ঠিক আছে। পরে রয়েছে দেখো 0 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 0 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 1, 1, পেয়ে গেলাম 1, 1। এবার এই 1, 1 থেকে আবার 1 বিয়োগ করো, কত হচ্ছে, তাহলে 1 থেকে 1 গেলে 0 এবং 1, কী পেলাম 10, তাহলে এখানে উল্টো করে লিখবো, তাহলে কী পাওয়া যাবে, 0, 1, ঠিক আছে। পরবর্তীতে রয়েছে দেখো 1 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 1 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করে হচ্ছে 0, 1 পেলাম, তার থেকে আবার 0 বিয়োগ করো, সেটাই পাবো আমরা 0, 1, তাহলে এখানে উল্টো করে লেখা হবে, কী লেখা হবে, 1, 0 হলো। পরবর্তীতে রয়েছে দেখো 1 থেকে 0 বিয়োগ করলে কী হচ্ছে, 1 থেকে 0 গেলে সেই 0, 1 পেলাম, 0, 1, এখান থেকে আবার 1 বিয়োগ করো, কত হচ্ছে, 1 থেকে গেলে 0, 0, অর্থাৎ 0, 0 পেলাম, 0, 0 বসিয়ে দিলাম। পরবর্তীতে রয়েছে 1 থেকে গেলে কী হচ্ছে, তাহলে 1 থেকে 1 গেলে হচ্ছে 0, 0, তাই পেলাম। এবার এই 0, 0 থেকে আবার 0 বিয়োগ করো, কী পেলাম, 0, 0 পাচ্ছি, আমি আবার 0, 0 বসিয়ে দিলাম। এবারে রয়েছে 1 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 0, 0, তাহলে এই 0 থেকে আবার 1 বিয়োগ করো, তাহলে 0 থেকে 1 বিয়োগ কত হচ্ছে, 11, তাহলে 11 আমি আবার
এখানে বসিয়ে দিলাম। তেমন কিছু ফ্যাক্ট নয়, একটু এলোমেলো রয়েছে, ভালো করে বুঝলে তোমরা করতে পারবে। যদি না বুঝতে পারো আবার রিভাইজ করে তোমরা শোনো, বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, তবে এখানে মনে রাখতে হবে যে প্রত্যেকটা লাইনে যেন 4টা করে 1 থাকে। 3 4 1 2 3 4, এটা তোমাদের মনে রাখতে হবে, 4টা করে যেন 1 থাকে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে এক্সপ্রেশন বের করব। অর্থাৎ এক্সপ্রেশন কি, প্রথমে আমরা ডিফারেন্সের মান বের করব, তারপরে আবার বড় আউটের মান বের করব। তা প্রথমে আমরা ডিফারেন্সের মানটা বের করি। তাহলে ডিফারেন্স সমান আমরা কী পাবো দেখো। তাহলে একটুকে বললাম কি যে একগুলো আমরা পেয়েছি, এই একগুলো থেকে আমাদের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ডিফারেন্সে প্রথমে কী রয়েছে দেখো, 0 0 1, অর্থাৎ প্রথমে 0 কার ঘর, এক্সের ঘর রয়েছে, তারপর ওয়াইতে 0 রয়েছে, বিআইতে 1 রয়েছে, সরি 0 রয়েছে, ভুল বললাম, 0 রয়েছে এক্সে, ওয়াই রয়েছে 0, বিআইতে রয়েছে 1। তার যেখানে 0 থাকবে এগুলো কী হবে, ইনভার্স হবে। অর্থাৎ কী লিখতে পারি এখান থেকে, এক্স ইনভার্স, এটা 0 রয়েছে মানে ওয়াই ইনভার্স, এটা 1 রয়েছে মানে শুধু আমরা বিআই লিখছি। ঠিক আছে, প্লাস পরবর্তী এক কথা রয়েছে এখানে রয়েছে, তাহলে এখানে মাঝখানে 1 রয়েছে, দুপাশে 0, তাহলে এটা 0 রয়েছে মানে এক্স ইনভার্স, ওয়াইতে 1 রয়েছে মানে শুধু ওয়াই, আর এটা বিআই এর উপরে ইনভার্স, যুক্ত। 3 নম্বরে রয়েছে দেখো, এখানে শুধু ওয়াই এক্সের উপরে এক্স রয়েছে, বাকি দুটোতে ওয়াই রয়েছে মানে 0 রয়েছে, তাহলে এগুলো কী হবে, ওয়াই ইনভার্স বিআই ইনভার্স। ঠিক আছে, প্লাস আর শেষে রয়েছে একদম 1, অর্থাৎ সবগুলো 1 রয়েছে মানে কী হবে, কোনো ইনভার্স হবে না, এক্স ওয়াই বিআই। বোঝা গেল না কি বলো, বুঝতে পারছো? সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এখানে বললাম যে এটা যেখানে এক্স থাকবে মানে যেখানে 0 থাকবে সেটা ইনভার্স হবে, আর যেখানে 1 থাকবে সেটা ইনভার্স হবে না। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন কী করতে হবে দেখো এবারে, যে এখানে কী রয়েছে দেখো, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বিআই, এক্স ইনভার্স ওয়াই বি ইনভার্স, তাহলে এখান থেকে কমন কী যাবে, এক্স ইনভার্স কমন যাচ্ছে, আমি এখানে এক্স ইনভার্স কমন নিলাম, থাকলো কি ওয়াই ইনভার্স বিআই যুক্ত ওয়াই বি ইনভার্স যুক্ত, এখান থেকে কমন যাচ্ছে, এখান থেকে দেখো শুধু এক্স কমন যাচ্ছে, থাকছে কি ওয়াই ইনভার্স বিআই যুক্ত ওয়াই বিআই হলো। তাহলে এটা কার মান পেয়ে গেলাম, এক্স ইনভার্স, এটা কার সূত্র, এক্স ইনভার্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইনভার্স মানে এক্সর সূত্র, তাহলে এক্স এক্সর বিআই যুক্ত এক্স, এটা কার সূত্র, এটা হচ্ছে এক্স নটের সূত্র, অর্থাৎ ওয়াই বিআই ইনভার্সের পুরোটার ইনভার্স, যেটাকে আমরা কি লিখতে পারি, যে এক্স এক্সর ওয়াই এক্সর বিআই, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার আমরা বের করব বড় আউটের মান। পরবর্তীতে দেখো বি ওতে কী রয়েছে, অর্থাৎ বড় আউটের মানগুলো আমরা বের করবো যেখানে যেখানে 1গুলো রয়েছে। তাহলে এখানে 4টা 1 রয়েছে, 1 2 3 4, তাহলে একই রকম প্রথম 1 কোথায় রয়েছে দেখো, এখানে রয়েছে। তাহলে এই 1 অনুযায়ী এখানে যে মানগুলো রয়েছে দেখো 0 0 1, অর্থাৎ এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বিআই, এটা আমরা লিখব এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বিআই। ঠিক আছে, প্লাস এখানে কি রয়েছে দেখো, এখানে 1 রয়েছে, তাহলে এখানে কি লেখা হবে, এক্স ইনভার্স ওয়াই বিআই ইনভার্স, প্লাস এখানে 1 কী রয়েছে, এক্স ইনভার্স ওয়াই বিআই যুক্ত এখানে কী রয়েছে দেখো 1 রয়েছে, তাহলে এখানে সমস্ত 1 রয়েছে, অর্থাৎ এখানে কী হবে, এক্স ওয়াই বিআই হলো। এক্সপ্রেশন বের করানোর পর এর পরবর্তী কাজ হলো আমাদের এখানে ফুল সার্কেলটা মনে রাখতে হবে, যেটা একদম শেষে রয়েছে এটাকে আমরা 2 নম্বরে ঢোকাবো, অর্থাৎ কী লিখব, প্রথমে যা আছে তাই লিখব, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স বিআই যুক্ত যেটা শেষে রয়েছে এটাকে আমরা 2 নম্বরে ঢোকাবো, অর্থাৎ এক্স ওয়াই বিআই যুক্ত, এবার যা আছে আমরা তাই লিখব, অর্থাৎ এক্স ইনভার্স ওয়াই বিআই ইনভার্স প্লাস এক্স ইনভার্স ওয়াই বিআই। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কিন্তু এটা করতে বাধ্যতামূলক, নাহলে কিন্তু এখানে আমরা এক্স নট গেট পাবো না। এরপরে আমরা এখান থেকে কী কমন যাচ্ছি দেখো, এখান থেকে আমরা বিআই কমন পাচ্ছি, অর্থাৎ প্রথমে আমরা বিআই কমন নেব, থাকবে কি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স প্লাস এক্স ওয়াই যুক্ত এখান থেকে তো কী কমন যাচ্ছে, এখান থেকে দেখো কমন যাচ্ছে কি এক্স ইনভার্স ওয়াই কমন যাচ্ছে, থাকছে কি বিআই যুক্ত বিআই ইনভার্স, যেখানে আমরা কি জানি যে বিআই যুক্ত বিআই ইনভার্স সমান হচ্ছে 1, সমান হচ্ছে কী পেলাম 1 পেলাম, এটাকে আমরা 1 বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী লিখব, এখানে এটা রয়েছে বিআই, এটা কার সূত্র, এক্স নর মানে এক্স এক্সর ওয়াই এর ইনভার্স
যুক্ত এক্স ইনভার্স ওয়াই ইন্টু 1, মানে এটা এক্স ওয়াই বলতে পারি, এটা শুধু এক্স ওয়াই কিছু না। আর এটা লাইন কী হতে পারে, তাহলে বিআই ইন্টু এক্স এক্স আর ওয়াই এর ইনভার্স যুক্ত এক্স ইনভার্স ওয়াই হলো। এবার আমরা এখান থেকে পেয়েছিলাম কি, এটা হচ্ছে ডিফারেন্সের মান আর এটা হচ্ছে বড় আউটের মান। তাহলে এই দুটো মান থেকে আমাদের এবারে লজিক গেট অঙ্কন করব। তাহলে এখানে ইনপুট কী কী ছিল, একটা ছিল এক্স, একটা ওয়াই, আর একটা হচ্ছে বিআই। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে আমরা কি পেয়েছিলাম, এক্স এক্স অর ওয়াই এক্স অর বিআই। প্রথমে আমরা এটা বের করবো, মানে এক্স এক্স অর ওয়াই প্রথমে নেব। তাহলে এক্স থেকে নিলাম, ওয়াই থেকে নিলাম, এক্স অর যেমন হয় এটা কী পেলাম, এক্স এক্স অর ওয়াই। এর সঙ্গে কী রয়েছে বিআই, অর্থাৎ আমি বিআই থেকে একটা পয়েন্ট নেব, দিয়ে এর সঙ্গে এখানে অ্যাড করে দেব। তাহলে এটা কী পেলাম, আগে কী ছিল এটাতে, এক্স এক্স অর ওয়াই ছিল, সঙ্গে এটা কী পেলাম, বিআই। তাহলে এটা কী পেলাম, এটা হচ্ছে ডিফারেন্স আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এই তিনটে ইনপুটের মধ্যে আমরা বিওকে দেখাবো। অর্থাৎ এখানে কী হচ্ছে দেখো, এক্স এক্স আর ওয়াই ইনভার্স। তা আমরা এখানে কিন্তু অলরেডি এক্স এক্স পেয়ে গেছি, শুধু এখান থেকে একটা পয়েন্ট নেব। ইনভার্স মানে আমরা কী পারি, উপরে নট গেট করব, যেটা কী পেলাম, তাহলে এটা ছিল এক্স এক্স আর ওয়াই, করে দিয়েছি নট, কী পেলাম, এক্স এক্স আর ওয়াই এর ইনভার্স। এর সঙ্গে কী গুণ হয়ে আছে, বিআই। তাহলে বিআই থেকে আমি একটা এখানে পয়েন্ট নিলাম, নেওয়ার পরে এখানে এখানে কী করলাম, গুণ করে দিলাম, যেহেতু গুণ অবস্থায় রয়েছে। তাহলে কী পেলাম, বিআই ইন্টু এক্স এক্স আর ওয়াই এর ইনভার্স হলো। সামনে কি রয়েছে, প্লাস এক্স এক্স ইনভার্স ওয়াই। তাহলে এক্স থেকে আমি একটা পয়েন্ট নিলাম এখানে, এখানে করলাম নট গেট, কী পেলাম, এক্স ইনভার্স, সঙ্গে রয়েছে ওয়াই, ওয়াই থেকে একটা পয়েন্ট নিলাম, এ দুটো এখানে কী অবস্থায় রয়েছে, গুণ রয়েছে, এখানে আমি এটাকে গুণ করে দিলাম, কী পেলাম এখানে, এক্স ইনভার্স ওয়াই পেলাম। এবার এই দুটোকে, এটা অলরেডি পেয়ে গেছি এখানে, এটাও এখানে পেয়ে গেছি, দুটো কী অবস্থায় রয়েছে, যোগ অবস্থায়। এই দুটোকে একসঙ্গে আমি এখানে করে দিলাম যোগ। ঠিক আছে, এবার এখানে এটাকে যোগ করে দাও। এটা আমরা যা পেলাম, এটা হচ্ছে বি আউট, অর্থাৎ বড় আউট। ঠিক আছে, এবার যে বলে দেওয়া আছে, দুটি হাফ অ্যাডার ব্যবহার করে একটা ফুল সাবট্রাক্টর। দেখো এখানে এটা একটা রয়েছে, কমপ্লিট একটা, এটা একটা, দুটো আলাদা আলাদা রয়েছে। এই দুটোকে যুক্ত করে একটা হাফ ফুল সাবট্রাক্টর পেলাম। মানে দুটো হাফ অ্যাডার করতে গেলে আমাদের কী কী লাগে, একটা এক্সর, একটা অ্যান্ড গেট, এক্সর একটা নন গেট একটা। তাহলে এই দুটোকে যোগ করে আমরা কী পেলাম, একটা ফুল সাবট্রাক্টর পেয়ে গেলাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, তার পরবর্তী ভিডিওতে আমি আবার চেষ্টা করবো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার। ঠিক আছে।